সিপিএম লোকগুলো লুটপাট করে, লোকের বাড়িতে লুটপাট করে নিয়ে চলে আসে। সেই প্রথম দেখলাম যে কিভাবে পুলিশকে ফাইট করায় রাখতে হয়, সেটা সিপিএম দেখিয়েছে। সিপিএম আজকে যত সাধু হওয়ার চেষ্টা করুক, মোটেই সাধু নয়। ওরা হচ্ছে নেকড়ে বাঘ, হরিণের বা ভেড়ার চামড়াটা জড়িয়ে রেখেছে। ওই চামড়া যেদিন সরে যাবে, ওই নেকড়েগুলো আবার বেরিয়ে পড়বে। এখন তারা কোথায় আছে জানেন? সব কটা তৃণমূল সেজে বসে আছে, সব কটা তৃণমূল সেজে বসে আছে। আগে সিপিএম এর হয়ে তোলা তুলতো, এখন তৃণমূলের হয়ে তোলা তোলে। যেদিন তৃণমূল চলে যাবে, যদি সত্যি সিপিএম কখনো এখানে দেখবেন শক্তিশালী হয়, আবার সিপিএম এ ফিরে পড়বে। কিন্তু আপনারা নিশ্চিত থাকুন, পশ্চিমবাংলায় সিপিএম শক্তিশালী হবে না। ওরা খোয়াব দেখছে যে বেশ কয়েকটা আসন জিতবে, একটা আসনও এই পশ্চিমবাংলায় জিততে পারবে না। কারণ পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে এই সিপিএম কে দিয়ে আর যাই হোক পশ্চিমবাংলার উন্নতি হবে না। আমরা আলোচনা করছিলাম তৃণমূলের কথা। এমন একটা রাজনৈতিক দল, মানুষ অনেক আশা করে এই দলটাকে ভোট দিয়েছিল। যখন সিপিএম নন্দীগ্রাম এবং সিঙ্গুরে মানুষের অবর্ণনীয় দুঃখ দুর্দশা ঘটাচ্ছে, বিশেষত নন্দীগ্রামে, তখন এরা আন্দোলন শুরু করেছিল। অনেকের মতো আমি নিজেও সেই আন্দোলনে যোগ দিয়েছিলাম। এখন সেই লজ্জাটা লুকোতে পারি না। কেন জানেন? কোথাও মনে হয় যে আজকে মানুষের যে অসম্ভব কষ্ট, তার কিছুটা দায় আমার উপরেও বর্তায়। কারণ এদের এই আন্দোলনে আমিও যোগ দিয়েছিলাম, দল করিনি কখনো। ক্ষমতায় আসার পর বহুবার রিকোয়েস্ট করেছে, আসুন এই পথ দিন সেই পথ দিন। আমি যাইনি, কারণ আমি বুঝে গেছিলাম যে এই লোক ভালো লোকগুলোর হাতে ক্ষমতা যায়নি। আমার এখনো মনে আছে একজনের কথা, আপনারা নাম শুনে থাকবেন, স্বর্গত সুনন্দ সান্যাল একটি টেলিভিশনের প্রোগ্রামে হাত ধরে বলেছিলেন যে মাস্টারমশাই ভুল হয়ে গেছে, বড্ড খারাপ লোকের হাতে সরকারটা চলে গেল। একটা জায়গায় খিদিরপুর অঞ্চলে একটা বাড়ি জবরদখল হয়েছিল। তিনি এই দলের সবাইকে রিকোয়েস্ট করেছিলেন, গরিব মানুষের বাড়ি দখল হলো, সেটাকে কিছু করার চেষ্টা করো। কেউ কিছু করেনি, তাকে শুনতে হয়েছিল চুপ করে বসে থাকুন। আপনার এত রাখার দরকার কি? রাজনীতি করতে গেলে এইগুলো একটু আধটু হবেই। একটু আধটু দিয়ে শুরু হয়েছিল। আজকে গোটা পশ্চিম বাংলায় এই সমস্ত দুর্বৃত্তরা সর্বত্র ঘুরে বেড়াচ্ছে, আপনার আমার জীবন জীবিকা প্রায় তছনছ করে দিয়েছে। এবং সন্দেশখালিতে এটা প্রমাণ যে আপনার আমার বাড়ির মহিলাদেরও এরা সম্মান দিচ্ছে না। পিঠে বানানোর নাম করে মহিলাদের নিয়ে যাওয়া হয়, এবং তাদের সঙ্গে কি হয়, সেই মহিলারা যে এফআইআর গুলো করেছেন, সেই এফআইআর গুলো একবার দেখে নেবেন। এখন ধরা পড়ে গিয়ে ফেক ভিডিও দেওয়ার চেষ্টা করছে, ফেক ভিডিও, যে সন্দেশখালিতে নাকি কিচ্ছু হয়নি। যদি কিচ্ছু না হয়ে থাকে, তোমরাই কেন ওখানকার ভিডিওকে পাঠিয়ে শিবির বানিয়েছিলে যে কি কি হয়েছে বলুন, কে আপনার জমি দখল করেছিল বলুন, আমরা ফিরিয়ে দিচ্ছি। কেন করেছিলে? কিচ্ছু তো হয়নি। যদি কিচ্ছু না হয়ে থাকে, তাহলে এতজন মহিলা কি করে থানায় গিয়ে তাদের ওপর অত্যাচারের বর্ণনা জানিয়ে এফআইআর করে? আপনারা আইন জানেন না? আইন তো বলে একজন মহিলা যদি তাদের ওপর অত্যাচারের এফআইআর করে, তাহলে ওটাকে একদম সিরিয়াসলি নিতে হবে, ওটাকে এফআইআর হিসেবে নিয়ে তদন্ত করতে হবে। আর একটা কথা শুনলে অবাক হবেন, এই শেখ শাহজাহান একটা সময়ে সিপিএম করত। সিপিএম এর স্কুল থেকে পাস করা ছাত্র, তৃণমূল তাকে কলেজে পড়িয়ে পিএইচডি করিয়ে মার্কেটে নামিয়ে দিয়েছে। একদম সিপিএম এবং তৃণমূল দুটোই। ওই শেখ শাহজাহান 2019 সালে ওখানে বিজেপি জেতার পর 3 জন বিজেপি কর্মী, 2019 সালে বিজেপি 18টা আসন পশ্চিমবঙ্গে পাওয়ার পর 3 জন বিজেপি কর্মীকে সেখানে খুন করেছিল এই শেখ শাহজাহান। গ্রেফতার করেছিল পুলিশ। সর্বোচ্চ নেতৃত্ব থেকে নির্দেশ দিয়েছিল এক্ষুনি ছেড়ে দিতে হবে। সে নাকি সমাজসেবী, ছেড়ে দিতে বাধ্য হয়েছিল পুলিশ। শুধু তাই নয়, সমস্ত এফআইআর এর জায়গা থেকে তার নাম মুছে ফেলা হয়েছিল, চার্জশিট থেকে নামটা বাদ চলে গেছিল। শেখ শাহজাহান আগের মতো চলছিল, মানুষের জমি দখল করছিল, শত কোটি টাকা চিংড়ি চাষ করে আয় করছিল। সেই টাকা নিশ্চয়ই 75% কালীঘাটের দিকে আসছিল, 25%ই তারা একেবারে তাজমহল বানিয়েছিল। যদি এই ভয়ঙ্কর ঘটনা ইডি আধিকারিকদের না মারত, কেউ হয়তো জানতে পারত না। কিন্তু এই যে বলে
স্বৈরাচারীরা নিজেরাই নিজেদের কবর খুলে রাখে। শেখ শাহজাহানও কবর খুলে রেখেছিল। আমি শেখ শাহজাহানের মতো লোকগুলোকে বলতে চাইছি, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের কথা মাথায় রাখুন। যোগী আদিত্যনাথ নির্বাচিত মুখ্যমন্ত্রী হওয়ার আগে উত্তরপ্রদেশে বেশ কিছু লোকের একটা বড় ব্যবসা ছিল, কি জানেন? এক্সটর্শন, তোলাবাজি। আপনি একজন বড় আইনজীবী, আপনি একজন বড় ডাক্তার, একদিন দেখলেন আপনার ছেলেটাকে ধরে নিয়ে চলে গেছে, বললেন এক্ষুনি এত টাকা পাঠাও, বললে তোমার ছেলেকে ছাড়বো না। আপনি ধার টানা করে দিলেন, ছেলে ছাড়া পেল। এটা ছিল উত্তরপ্রদেশে বেশ কিছু মানুষের ভালো ব্যবসা। যোগী আদিত্যনাথ এসে পুলিশকে একটা নির্দেশ দিয়েছিলেন, পুলিশের মধ্যে যাদের সঙ্গে ওদের যোগাযোগ ছিল সব কটাকে বসিয়ে দিয়েছিলেন, আর পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল সব কটাকে ধরো, জেলে পুরে দাও। আর কেউ যদি তোমার দিকে অস্ত্র তোলার সাহস দেখায়, তোমার অস্ত্রটাকে ব্যবহার করো, দরকার হলে এনকাউন্টার করো। এবং তারপরে একটা ছবি টিভিতে আপনারাও দেখেছিলেন, আমিও দেখেছি, যে সমস্ত ক্রিমিনালদের দেখলে পুলিশ থানার দরজা বন্ধ করে দিত, সেই ক্রিমিনালরা গলায় প্লাকার্ড ঝুলিয়ে হাত জোড় করে বলছে আমাকে মারবেন না, আমি এখানে সারেন্ডার করতে এসেছি। জেনে রাখো, এই ক্রিমিনালরা এই রাজ্যে যারা সাধারণ মানুষের উপর অত্যাচার করে চলেছ, একদিন এই পশ্চিম বাংলাতেও তোমাদের গলায় প্লাকার্ড ঝুলিয়ে থানার সামনে বলতে হবে যে আর আমাদের মারবেন না, আমরা সারেন্ডার করতে এসেছি। এবং ওই শেখ শাহজাহানরা যে তাজমহল বানিয়েছে, অনেক তাজমহল চারদিকে দেখবেন গোটা পশ্চিম বাংলায়, দুদিন আগে বিড়ি খেত, সেই বিড়ি কানে গুঁজত, সেই বিড়িকে দ্বিতীয়বার খেত, এখন ভাবে 55 কায় এসি উসি ছাড়া চড়ে না, আগে ভাঙা সাইকেল জুটতো না। তাদের ওই তাজমহল গুলোর জন্য বুলডোজারও রেডি আছে, যোগী আদিত্যনাথের বুলডোজার। একটু রেডি থাকুন, কারণ এ রাজ্যে আপনারা যে হাঁটতে চলেছেন আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে।